নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমরা বলি যে দশ মহাবিদ্যা, সেক্ষেত্রে কিন্তু এটা বলতে হয় যে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী দাদা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গিনী কমলান্তিকা এত দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতাং চামুণ্ডাই নমো নমঃ। এটার মধ্যেই রয়েছে দশ মহাবিদ্যার অবস্থান, অর্থাৎ এই দশ মহাবিদ্যা কিভাবে আবির্ভূত হলো তার বিভিন্ন কাহিনী বিভিন্ন ভাবে রয়েছে। তার মধ্যে বলবো যে দক্ষরাজ, অর্থাৎ এই দক্ষ অ্যাকচুয়ালি ছিলেন ব্রহ্মার পুত্র। তাই ব্রহ্মা দক্ষকে প্রজাপতি যখন উপাধি, কারণ তিনি অন্যদের অধিপতি হিসাবে দক্ষকে কিন্তু প্রজাপতি উপাধি দিয়েছিলেন, এবং এই প্রজাপতি উপাধি যখন দক্ষরাজ পেয়েছিলেন তখন তিনি একটা যজ্ঞর আয়োজন করেছিলেন। তার কিছুকাল আগেই, অর্থাৎ কিছুদিন আগেই তার কনিষ্ঠা কন্যা সঙ্গে অর্থাৎ সতীর সঙ্গে মহাদেবের বিবাহ হয়, এবং সেখানে বিবাহের পর সেই মহাদেবের সঙ্গে এই দক্ষের একটা মেন্টাল যে অ্যাডজাস্টমেন্ট সেটা কম ছিল কোনো না কোনো কারণে। অর্থাৎ দেখবেন যে কখনো কখনো মানে তার পোস্টটা এইরকম, তার অ্যাটিটিউড এইরকম, তার সেই জায়গাটা অনেকে নিতে পারে না, এরকম একটা ব্যাপার ছিল। কারণ আপনারা জানেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এবং সেখানে দক্ষের অবস্থান, দক্ষরাজ তিনি হচ্ছে ব্রহ্মাপুত্র। তাহলে সেই জায়গাটা যখন উনি যেতে গেছেন, অর্থাৎ ওই একই জায়গায় একই গণ্ডির মধ্যে অবস্থান করতে গেলে সেই জায়গাটা তিনি পাননি, তার মধ্যে একটা ক্ষোভ ছিলই। এবং সেখানে মহাদেব তার কনিষ্ঠা কন্যার স্বামী, অর্থাৎ তিনি কিন্তু জামাই, অর্থাৎ শ্বশুর জামাইয়ের যে সম্পর্কটা হওয়া উচিত সেই জায়গাটাতে কোনো না কোনো জায়গার একটা সমস্যার বা একটা ঘাটতি ছিলই। এবং সেটাই বিভিন্ন ক্ষেত্রে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে রচনা করেছিলেন কাব্য, এবং কালিকা পুরাণ, দেব পুরাণ, মৎস্য পুরাণ সহ বিভিন্ন যে পুরাণ তথ্য রয়েছে সেগুলো কিন্তু এইভাবেই তার মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে এই কাহিনীগুলো। এবং যখন দক্ষরাজ অর্থাৎ বিশেষ করে ব্রহ্মা যখন দক্ষকে প্রজাপতি উপাধি দিল, তখন তিনি বৃহস্পতির অর্থাৎ বৃহস্পতি নামে যজ্ঞের আয়োজন করেন, এবং যে যজ্ঞে ত্রিকাল অর্থাৎ ত্রিলোকের সমস্ত অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতাল সমস্ত দেবদেবতাদের সেখানে আহ্বান করলেন, নিমন্ত্রণ করলেন। তারা সকলে এসে উপস্থিত হলেন, কিন্তু ওই যে একটা ইগো, ওই যে একটা কোনো জায়গায় মতের মিল না হওয়া, সেখানে তার সেই জামাই মহাদেব এবং তার সঙ্গে সঙ্গে সতীর, তাদের কিন্তু নিমন্ত্রণ করা হয়নি, জানানোও হয়নি। কিন্তু মাতা সতী তিনি কিন্তু ঠিক খবর পেয়ে গেছেন, এবং সেই বিনা নিমন্ত্রণে তার বাপের বাড়ি অর্থাৎ দক্ষ রাজের বাড়িতে আসার জন্য শিব তার স্বামীর কাছে অর্থাৎ মহাদেবের কাছে অনুমতি চাইলেন। মহাদেব জানতেন, কারণ তিনি তো সবকিছু আগের থেকেই জানেন, জন্ম মৃত্যু বিবাহ অবশ্যই তার নখদর্পণে। সেই জন্য তিনি জেনেও তাকে কিন্তু কোনো রকমের অনুমতি দিতে চাননি প্রথম অবস্থায়। এই মতো অবস্থায় সতীরই ছিল ভীষণ জেদ, এবং সেই জেদের বশবর্তী হয়ে সেই অনুমতি আদায় করার জন্য, অর্থাৎ স্বামীর যে মত যে সে তার
পিতৃগৃহে যাবেই সেই অনুমতি পাওয়ার জন্য স্বামীকে কিন্তু ভয় দেখাতে শুরু করলো। কেমন ভয়? না, তিনি কি করলেন, অর্থাৎ 10 দিক ধরে তিনি তার যে রূপ, সেই রূপের পরিবর্তন করে ফেললেন এবং তার রূপকে পরিবর্তন করে তিনি 10টা ভাবে 10 দিক ধরে তার স্বামীকে ঘিরে ফেললেন, 10 রূপে রূপান্তরিত করলেন। এই 10টা রূপই হচ্ছেন দশ মহাবিদ্যা। এবং এই 10 রূপ ধরে 10 দিক দিয়ে যখন শিবকে বা মহাদেবকে ঘিরে ধরলেন, তখন মহাদেব কিন্তু বাধ্য হলেন যে তাকে তার অনুমতি দেওয়ার জন্য স্বামীর গৃহে। কিন্তু পরিণতি যেটা হয়েছিল আপনারা জানেন। এবং এখানে আরো বেশ কিছু বিষয় রয়েছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই যে 10 অবতারের অবস্থান, অর্থাৎ সতীর আরেকটা রূপ 10 অবতার, সেখানে 10 মহাবিদ্যা। এবং যেটা প্রথমে শুরু করলাম যে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী দাদা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গিনী কমলান্তিকা এত দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতা। এই যে এই 10টা মহাবিদ্যা, 10 মহাবিদ্যার প্রত্যেকটা গ্রহ নক্ষত্র কানেক্টেড। কারণ কালী তিনি কালকে হরণ করেন, তার কালের প্রভাব রয়েছে, সৃষ্টির স্থিতি বিনাশ, এবং সেখানে মহাকালী মহাদেব ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। অর্থাৎ একদিক দিয়ে সৃষ্টি, একদিক দিয়ে শক্তি, আর একদিক দিয়ে শিব। অর্থাৎ এই শিবের সঙ্গে শক্তির ওতপ্রোতভাবে মিলনেই তৈরি হয় সৃষ্টি। আবার সেই ওতপ্রোতভাবে যুক্ত হয়ে সেই সৃষ্টির স্থিতি থেকে তারপরে সেটা ধীরে ধীরে মোক্ষের দিকে যায়। তাই সেই যে কাহিনী রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই 10 মহাবিদ্যার সঙ্গে গ্রহ নক্ষত্রের কি কম্বিনেশন, কানেকশন রয়েছে, যে আপনার এমন একটা দশা হয়তো চলছে, এমন একটা গ্রহের অবস্থানের কারণে বা দশার কারণে আপনি জীবনে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন, আশা অনুরূপ রেজাল্ট পাচ্ছেন না। সেক্ষেত্রে ওই নির্দিষ্ট 10 মহাবিদ্যার ওই 10 দেবীর, ওই দেবীর যদি আপনি শরণাপন্ন হতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। তা আমাদের গ্রহগত কানেকশন অনুযায়ী 9টা গ্রহ রয়েছে। আর একটা কানেকশন রয়েছে যেটা হচ্ছে লগ্ন ভাব, খুব পাওয়ার। এই লগ্ন যা কিছু করতে পারে। আপনার মস্তিষ্ক আপনাকে যদি সঠিক পথ দেখায়, তাহলে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারেন। কিন্তু আপনার মস্তিষ্ক যদি সঠিকভাবে দিশা না দেখাতে পারে, তাহলে আপনি কিছুই করতে পারেন না। তাই মস্তিষ্ক অর্থাৎ লগ্ন, যেটা কখনো কখনো আপনার জীবনের আলোটা, আলোকময় জীবনটাকে অন্ধকারময় জীবন তৈরি করে দিতে পারে। আবার ওই অন্ধকারময় জীবন থেকে আপনি আলোর মধ্যে চলে আসতে পারেন। সেজন্য এই লগ্ন স্ট্রং কানেকশন আপনাকে কখনো 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 আপনার জীবনের অনেক কিছুর পরিবর্তন করতে পারে। অনেক হওয়া জিনিস না হতে পারে, অনেক না হওয়া জিনিস হয়ে যেতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং এই লগ্নকে যে কানেক্ট করে, এবং এই লগ্নের সঙ্গে যে কানেকশন রয়েছে, সেটা হচ্ছে মাতা ভৈরবী দেবী। এই ভৈরবী দেবী হচ্ছেন কিন্তু 10 মহাবিদ্যার পঞ্চম দেবী। খুব পাওয়ারফুল কানেকশন, এবং যেটা কিনা আপনার ইষ্ট দেবী হিসাবে কানেকশন রয়। সেজন্য ভৈরবী মায়ের যারা আরাধনা করেন, আমরা যারা করি, এই বিষয় নিয়ে যাদের জ্ঞান রয়েছে, তারা কিন্তু সময়ে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। তার নির্দিষ্ট ক্রিয়া বলে অবশ্যই সেগুলো জানা চাই।
এবং এর সঙ্গে সঙ্গে এই যে দশ মহাবিদ্যার বললাম শুধু একটা দেবী, পঞ্চম দেবী, তিনি হচ্ছেন মাতা ভৈরবী। আর কি প্রথম দেবী কি হচ্ছেন? প্রথম দেবী হচ্ছেন, তিনি হচ্ছেন কালী। এই কালী হচ্ছেন আমাদের যে নবগ্রহ রয়েছে তার মধ্যে শনি গ্রহের ইষ্ট দেবী। অনেকের দেখবেন শনির সাড়ে সাথী, শনির দশা, শনির ধাইয়ার প্রভাবে অনেক জীবনে অনেক কিছুর জরাজীর্ণতা জীবনে চলে আসে। কখনো কখনো জীবনে যেটা পাওয়া উচিত সেটা পায় না, খুব নিকট আত্মীয় থেকেও দুরবস্থা তৈরি হয়ে যায় এই সকল জাতক জাতিকার। সেই জন্য কালের অবর্তনে সে কিন্তু তার জীবনের পরিবর্তন আনে। তাই কালকে নিয়ন্ত্রণ করেন যিনি, এই কালী, যেটা দশা মহাবিদ্যার প্রথম দেবী এবং শনি গ্রহের ইষ্ট দেবী। সেই জন্য আপনারা যদি দক্ষিণা কালী পুজো করতে পারেন, যাদের শনির দশা, শনির ধায়া, শনির অন্তর্দশা চলে, বা তার সঙ্গে সঙ্গে শনির সাড়ে সাথী চলে, তারা এই দশ মহাবিদ্যার মধ্যে এই প্রথম দেবী মাতা কালী বা দক্ষিণা কালীর পুজো পাঠ করতে পারেন, তাতে আপনাদের ভালো হবে। এরপরে কি হচ্ছে না, বৃহস্পতি, অর্থাৎ তিনি, অর্থাৎ এখানে ইষ্ট দেবী, দ্বিতীয় দেবী কে হচ্ছেন না, দ্বিতীয় দেবী হচ্ছেন মা তারা। আমাদের পশ্চিমবাংলার খুব গুরুত্বপূর্ণ জায়গা বীরভূম ডিস্ট্রিক্টের তারাপীঠে মা তারা মায়ের অবস্থান রয়েছে। এই তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। বহু গুণী ব্যক্তিরা তারা সিদ্ধ লাভ করেছেন এখানে। সেই জন্য এখানে যে কাজগুলো করা হয় সেক্ষেত্রে সিদ্ধি লাভ হয়। এবং তারা মায়ের যেখানে অবস্থান রয়েছে, যিনি দ্বিতীয় মহাবিদ্যার, অর্থাৎ এই দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী, এবং ইনি হচ্ছেন বৃহস্পতি গ্রহের ইষ্ট দেবী। তাই বৃহস্পতি আমাদের কি দেয়? আমাদের গুরু স্থানকে প্রভাবিত করে, জ্ঞানের জায়গাটাকে বৃদ্ধি করে, ব্যবসা বাণিজ্যের উন্নতি করে, আর্থিক জায়গাটাকে স্টেবল জায়গায় নিয়ে আসে, এবং জীবনে অনেক কিছু স্থাবর সম্পত্তি অনেক কিছু দেয়। তাই তারাপীঠের মা তারা, অর্থাৎ এই যে তারা, অর্থাৎ বৃহস্পতির ইষ্ট দেবী মা তারার যদি আপনি শ্রদ্ধার সঙ্গে তার যে সঠিক মহামন্ত্র রয়েছে, তার সঠিক পুজো পাঠ রয়েছে, সেগুলো করতে পারেন, আপনার জীবনের বৃহস্পতির অশুভ থেকে আপনি শুভত্বর দিকে যেতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে কি বলা হচ্ছে না, বলা হচ্ছে বুধ গ্রহ। এই বুধ গ্রহ ইষ্ট দেবী, অর্থাৎ মাতা ষোড়শী হচ্ছেন তৃতীয়, দশ মহাবিদ্যার তৃতীয় দেবী ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী, অর্থাৎ যিনি ত্রিপুরা সুন্দরী তিনি ষোড়শী। 16 বছর বয়স তার, এবং তিনি বুধ গ্রহের ইষ্ট দেবী। অনেককে বুধের কারণে, বুদ্ধির জায়গা, ব্যবসা বাণিজ্য, তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য, একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, তার মেধা শক্তি, তাকে আরো কিছু বিষয় জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, নিজের মধ্যে স্মৃতিশক্তিকে ধরে রাখতে হবে, সঠিক চলাফেরা করতে হবে, এবং অনেক সময় অনেক ধরনের সমস্যা তৈরি হয় যেগুলো প্রতিহত করতে হবে। সেটার জন্য কিন্তু প্রয়োজন মাতা ষোড়শী বা ত্রিপুরা সুন্দরীর পুজো পাঠ। তিনি হচ্ছেন দশ মহাবিদ্যার তৃতীয় দেবী। আর চতুর্থ দেবীকে মা, অর্থাৎ চতুর্থ দেবী হচ্ছেন দশ মহাবিদ্যার জগৎ জননী মাতা এবং মহাশক্তিশালী তিনি মাতা ভুবনেশ্বরী। এটা নিয়ে অনেক ধরনের বিষয় রয়েছে, কিন্তু মাতা ভুবনেশ্বরী আপনি এখন বর্তমানে কামাখ্যাপীঠে যদি যান তাহলে দেখবেন সর্বশীর্ষে ওই নীল পর্বতের সর্বোচ্চ স্থানে গিয়ে মাতা ভৈরবীর নির্দিষ্ট যে মন্দির রয়েছে সেখানেও কিন্তু মহিষ বলি হয় এখনো, এবং সেখানে তার জায়গাটাই পুরো পরিবর্তন। এই মাতা কিন্তু ভুবনেশ্বরীর পুজো হয় সেখানে। তাহলে সেই জায়গাগুলো রয়েছে, এবং সেখানে
যদি আপনাদের চন্দ্র কিছুভাবে পীড়িত হয়ে যায়, চন্দ্রের কিছু নেগেটিভ ভাইব্রেশন থাকে, এবং চন্দ্র আমাদের মনকে শান্ত করে, চন্দ্র আমাদের মানসিক স্থিরতা নিয়ে আসে। মন আপনাকে যদি শান্ত থাকে, মন যদি সঠিক দিশা দেখায় আপনার, তাহলে আপনি আপনার জীবনের সঠিক জায়গায় পৌঁছে যাবেন। মনের সঙ্গে অনেক কিছু, প্রেম, ভালোবাসা সব কিছু জড়িয়ে থাকে। মনের সঙ্গে আপনার জড়িয়ে থাকে আপনার কর্মদক্ষতা, তাহলে সেই জায়গাটা চন্দ্রের দ্বারা প্রভাবিত হয়। এবং সেই চন্দ্রের ইষ্টদেবী কে হচ্ছেন না মাতা ভুবনেশ্বরী। এবং এটা স্থান, কাল, পাত্র এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু কিছু ভ্যারি করে। এবং এটা ভুবনেশ্বরী এবং মাতা কমলার, এটা তার জন্ম কখন, তার কোন সময়ে জন্ম, এটার উপর বেশ কিছু জায়গা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ভৈরবী মাতা বললাম যে তিনি পঞ্চম দেবী, এবং তিনি হচ্ছে লগ্নকে কানেক্ট করেন। ইনি কখনো কখনো আপনার জীবনের একদম চারিদিক দিয়ে আপনি বিপদে পড়ে গেছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, সবকিছু ব্লক, মাতা ভৈরবী তিনি একমাত্র পারেন সেই ভৈরবের আশীর্বাদে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে মাতা ভৈরবীর পরে যেটা হচ্ছেন সেটা হচ্ছে ছিন্নমস্তা, খুব পাওয়ারফুল কানেকশন। ছিন্নমস্তা, সেখানে তিনি হচ্ছেন রাহু গ্রহের ইষ্টদেবী। কখনো কখনো রাহুর নেগেটিভ প্রভাবে মানব জীবনের মধ্যে তার চারিত্রিক ত্রুটি তৈরি হয়ে যায়। মানব জীবনে তার সৎটাকে অসতে রূপান্তরিত করে, মানব জীবনের যেটা সঠিক না সেই দিকে ধাবিত করে মানুষকে। এবং সেটা হচ্ছে রাহু, তার যদি নেগেটিভ ভাইব্রেশন থাকে তার জন্মজকে। সেই জন্য এই রাহু গ্রহের ইষ্ট দেবী তিনি হচ্ছেন ছিন্নমস্তা দেবী। তার অবস্থান বিস্তারিত বহু এপিসোডে আলোচনা করেছি। কারণ রাহু কখনো কখনো দুশ্চরিত্র করে দেয়, রাহু কখনো কখনো নেশায় আসক্ত করে দেয়, রাহু কখনো কখনো মানুষকে সৎ থেকে অসতে পরিণত করে দেয়, কখনো কখনো রাহু লালসার শিকার করিয়ে দেয়। সেই জন্য তার কারণে পরিবার, স্বামী, স্ত্রী সর্বক্ষেত্রে, কর্মক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান। তাহলে রাহুর পরে হচ্ছেন কেতু গ্রহ, যিনি ইষ্টদেবী হচ্ছেন এবং দশমহাবিদ্যার সপ্তম দেবী ধূমাবতী। এই ধূমাবতী গুপ্ত শত্রু থেকে নিজেকে রক্ষা করেন, যে হচ্ছে কেতু গ্রহ। এবং এই ধূমাবতী হচ্ছেন কেতু গ্রহের ইষ্টদেবী এবং দশমহাবিদ্যার তিনি হচ্ছেন সপ্তম দেবী। আর দশমহাবিদ্যার অষ্টম দেবী ইনিও কিন্তু মা বগলা। আর তিনি হচ্ছেন, মা বগলা হচ্ছেন আমাদের নবগ্রহের, মঙ্গল গ্রহের ইষ্টদেবী। মা বগলা কিন্তু শত্রুকে দমন করেন, শত্রুর থেকে নিজেকে রক্ষা করেন, শত্রুকে কিভাবে বিনষ্ট করবেন সেটি মা বগলাই জানেন। সেই জন্য মা বগলার যে মূর্তি আপনি দেখবেন, যে এক হাত ধরে জীবকে টেনে ধরে রেখেছে আর এক হাতে কিন্তু তাকে আঘাত করছে। এবং সেই শত্রু আপনার জীবনে যদি আসে, তাহলে সেই শত্রুকে বিনাশ করার জন্য বগলা মায়ের আরাধনা ভীষণ প্রয়োজন। আর গুপ্ত শত্রু থাকলে সেক্ষেত্রে কেতু গ্রহের ইষ্টদেবী তিনি হচ্ছেন ধূমাবতী, তার প্রয়োগ, যিনি সপ্তম দেবী। আর এই সপ্তম দেবী, অষ্টম দেবীর পরে হচ্ছে নবম, দশমহাবিদ্যার নবম দেবী, তিনি হচ্ছেন কিন্তু অতীব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে, যিনি হচ্ছেন মাতঙ্গিনী। তিনি রবি গ্রহের ইষ্টদেবী। রবি আমাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, কর্মজীবনের সফলতা, কেরিয়ারের সাকসেস, এই জায়গাগুলো দেয়। সেই জন্য এই জায়গার থেকে যাদের সমস্যা, অকারণে বদনাম, পুলিশি ঝামেলা, আইনি সমস্যা, জটিল জায়গায় আপনি জড়িয়ে গেছেন, আপনার মস্তিষ্ক আপনাকে সঠিক দিশা দেখাতে পারছে না, আপনি বদনামের শিকারে পড়ে গেছেন, আপনার জীবনটা একদম যেন কেমন একটা অবস্থা হয়ে গেছে, কয়লার মতো হয়ে গেছে,
তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে রবির একটা নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, যেটা আপনার জন্মছক, অবশ্যই তার জন্য নির্দিষ্ট ক্যালকুলেশন রয়েছে জন্মছকের, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, এবং তার সঙ্গে সঙ্গে রবির ওই ভাইব্রেশন। সেই জন্য দশমহাবিদ্যার যিনি অষ্টম নবম দেবী, সেই মাতঙ্গিনী মায়ের যদি আরাধনা করেন, তাহলে রবি গ্রহ আপনার ক্ষেত্রে ভালো জায়গায় দেবে। আর তারপরে শেষ দশমহাবিদ্যার দশম দেবী, তিনি হচ্ছেন মা কমলা, এবং ইনি ভক্তদের কাছে কিন্তু মাতা কমলা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছেন শুক্র গ্রহের ইষ্টদেবী, এবং এই শুক্র গ্রহ এবং এই চন্দ্র গ্রহর এর অনেক কম্বিনেশন কানেকশন রয়েছে। কোন দেবীকে কখন কিভাবে স্মরণ করবেন, কারণ এই শুক্র গ্রহের ইষ্ট দেবী মাতা কমলা অতীব অতীব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে। আপনি আপনার জীবনের শান্ত সময়, আপনার জীবনের স্থিতিশীলতা, আপনার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি, এগুলো যদি আপনি জীবনে পেতে চান, তাহলে আপনাকে কিন্তু সঠিক দিশায় হাঁটতে হবে, জীবনের সঠিক স্টেপ নিতে হবে। না হলে জীবনে কিন্তু আপনি সঠিক সম্মান পাবেন না। জীবনে অনেক স্বপ্ন থাকবে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চাইবে না, এবং এই বাস্তব জীবনে যখন আপনি যাবেন, তখন তার গুরুত্ব অপরিসীম, অপরিসীম, অপরিসীম। তাই এই দশমহাবিদ্যার গুরুত্ব যে কতটা অপরিসীম, সেজন্য বলা হয় যে তবে দশমহাবিদ্যা রূপিণী কল্লাদি দশমহাবিদ্যা দেবীগণ কেবলমাত্র আদিত্যাদি নবগ্রহের অধিপতি নয় তিনি, বা তিনি ইষ্ট দেবী না। তাছাড়াও তাদের আমাদের সনাতন ধর্মের, হিন্দু ধর্ম শাস্ত্রের উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ শ্রী শ্রী গুজ্জাতি গুজ্জ তন্ত্রে বলা হয়েছে যে মহাশক্তি রূপিণী শ্রী শ্রী কাল্লাদি দশমহাবিদ্যা দেবীগণ হলেন সময়ের বিশেষ প্রয়োজনে ভূভার গ্রহের নিমিত্তে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী মহাবিষ্ণুর ইতপূর্বে যে 9টি অবতার, অর্থাৎ 9টি যে অবতার গ্রহণ করেছেন তিনি, এবং ভবিষ্যতের এই কলিযুগের অন্তিম যে লগ্নে যে কল্কি অবতার গ্রহণ করবেন, এরও কিন্তু একটা শক্তির জায়গা তিনি কিন্তু প্রভাবিত করেন। এবং এই 10টি অবতার গ্রহণের প্রধান উৎসই হলেন কিন্তু মহাশক্তি রূপিণী কালিকা দেবী স্বয়ং। সেই জন্য কালকে নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন কালী, এবং এখান থেকেই উৎপত্তি দশমহাবিদ্যা, সমস্ত শক্তি, সৃষ্টির স্থিতি, বিনাশ। সেই জন্য আবার বলছি, শিব এবং শক্তির সম্মিলিত জীবনে আপনার জীবনের প্রাধান্য পায়, আপনার জীবনের অগ্রগতি পায়, আপনার জীবনের বা মানব জীবনের বা সমস্ত জীবকুলের কিন্তু সৃষ্টির স্থিতি, বিনাশ সম্পূর্ণভাবে একটা ব্যালেন্স মেনটেন করে। সেই জন্য আমি বারবার বলি যে প্রতিকার, প্রতিবিধান, সঠিক গাইডলাইন, কোন কানেকশন অনুযায়ী কি সমস্যা, কোথা থেকে তৈরি হয় সমস্যা, কিভাবে তার সমাপ্তি হয়, কি প্রয়োগ করলে তার জীবনের সুষ্ঠু স্বাভাবিক জীবনযাত্রা সে আবার ফিরে আসতে পারে, তার জন্য রয়েছে সঠিক বিচার। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার, প্রতিবিধান করে আজকে তারা ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। সেই জন্য যাওয়ার আগে আবার বলবো, যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। আর আগামী দিনে প্রত্যেকের খুব শুভ হোক, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। নমস্কার। গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে।
দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরের, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো যে আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজে যেতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি। সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়।
তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা, আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখেছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাকাছি দেখেছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেম, কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসছে। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড
ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।